ওই পাশে ইন্ডিয়া আর আমার ওই পাশে হচ্ছে রাজশাহী। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো চলেন আমরা ভিডিওটা শুরু করি। আমি এখন আছি সাহেব বাজার, রাজশাহী সাহেব বাজার বড় মসজিদের সামনে। তো এইখান থেকে আমরা সোজা হেঁটে চলে যাব পদ্মার পাড়ে। সামনে রাস্তা দিয়ে সোজা হেঁটে আমরা চলে যাচ্ছি এবং এই রাস্তা দিয়েই সোজা বরাবর গেলেই আমরা পাবো সেই পদ্মার পাড়। এই রাস্তার শেষের মাথায় আমরা এরকম ব্রিজ দেখতে পাবো এবং সেখানেই একটা ছোট্ট ব্রিজ, কি সুন্দর একটা ব্রিজ। এবং আমরা এই রাস্তা দিয়েই সোজা আসলাম এবং এই রাস্তাটা ওই দিক দিয়ে গেছে একটা, এবং এই পাশে আর একটা রাস্তা চলে এবং সামনে আসলেই দেখতে পাবো খোলা জায়গা। সেখানে কেউ গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিং করে রাখার ব্যবস্থা আছে এবং মানুষও আছে। সেইখানে কিছু টাকা পয়সা দিতে হবে। আর ওই যে ব্রিজ এবং আশেপাশে গাছ, সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর। আর বসার মতো সব সিস্টেম এখানে আছে, সব পর্যটকরা এখানে আসে। তো এইখান দিয়ে আমরা সোজা পদ্মার পাড়ের দিকে চলে যাব। এখানে কেউ আসলে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে এবং ওই পাশে ওই যে লাল যে বিল্ডিং, সেটা হচ্ছে রেস্টুরেন্ট। এইখানে আসার সাথে সাথে দেখলাম সুন্দর একটা ভিউ, খুব সুন্দর দৃশ্য। তো সেটা ভিডিও করে নিলাম। আমরা ওই রাস্তা দিয়েই যেতে হবে আমাদের, ওইখানে পদ্মার পাড়ে যেতে হবে। এইখানে এসে বাঁধলো এক বিপত্তি। পারাপার হওয়ার জন্য 10 টাকা দিতে হবে। এখানে সিটি কর্পোরেশন নামে টাকা তুলছে এবং চাঁদা তুলছে। তারপর সুযোগ বুঝে যে চাঁদা তুলছে তার ভিডিও নিলাম এবং সে এরকম আচরণ করে টাকা না দিলে। আমার সাথে এরকম করছে, বাট আমি ওই সময় ভিডিওটা করি নাই। তো কমেন্ট করে জানিয়ে দিন ওনাকে কি করা যায়। আপনাদের সুবিধার জন্যই করেছে এটা। ওইখানে আর বেশিক্ষণ না থেকে, সময় নষ্ট না করে আমরা ওই রাস্তা বরাবর চলে গেলাম এবং সুন্দর একটা ভিউ দেখলাম, সূর্য অস্তের ভিউ। তো একটা ভিডিও করে নিলাম এবং এই রাস্তা বরাবরই আমাদের পদ্মার পাড়ে যেতে হবে। এবং এখানে অনেকেই ঘুরতে আসছে, ফ্যামিলি, ভাই বোন সবাই ঘুরতে আসছে। আর অনেক পর্যটকরাও এখানে আসে, কবি সাহিত্যিক সবাই কবিতা রচনা করার জন্য এইখানে আসে। তো আমরা যাই সেখানে। তো আমরা পদ্মার পাড়ে চলে আসলাম, সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেটার জন্য আপনারা অপেক্ষায় ছিলেন। তো এখানে দেখেন অনেক মানুষজন এবং এখানকার যে পরিবেশ খুব সুন্দর, আসলেই খুব সুন্দর ছিল। এবং এই পাশে যে ঘরটি, ওই ঘরটি হচ্ছে মসজিদ।
এরপরেই আমি ওই দাদুর নৌকাতে গেলাম। এরপরে কিন্তু যাইতে হবে। দাদু, আপনার নৌকা তো জাহাজ, আমরা জাহাজে উঠলাম না। বাংলাদেশের উর্বরা ভূমিতে বিছিয়ে আছে অনেক নদ-নদী, খাল, বিল, হাওর, ডোবা, পুকুর। আমাদের জীবন জীবিকার উৎস হিসেবে নদ-নদীগুলোর উদারতা রাজশাহী নগরীর জীবনের মোহনায় পদ্মা মিশে আছে আত্মীয়তার বন্ধনে। পদ্মার উৎপত্তি ধরনীর সর্ববৃহৎ পর্বতমালা হিমালয়ের গঙ্গোত্রী হিমাবহ থেকে। ভারতের হিমাচল প্রদেশে গোমুখ বিন্দুর কাছে 12,028 ফুট উপরে অবস্থিত হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে ভাগীরথী ও অলকানন্দা দুটি ধারায় বেয়ে এসেছে। ভাগীরথী ও অলকানন্দার মিলিত স্রোত গঙ্গা নামে দক্ষিণ দিকে প্রবাহিত হবার পর হরিদ্বারের নিকট সমতল ভূমিতে পড়েছে। তারপর ভারতের উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের বুকে বেয়ে আসার পর মুর্শিদাবাদের কাছে পদ্মা ও ভাগীরথী নামে দুটি শাখায় বিভক্ত হয় এবং ভাগীরথী নামেই ভারতের ভিতর দিয়ে বঙ্গোপসাগরের অথই লোনা জলে মিশেছে। এদিকে পদ্মা রাজশাহী অঞ্চলের পশ্চিম সীমানা দিয়ে আমাদের সবুজ ভূমিতে প্রবেশ করে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হবার পর গোয়ালন্দের নিকট যমুনার সঙ্গে ও চাঁদপুরের কাছে মেঘনার সাথে মিলিত হয়ে মেঘনা নামেই বঙ্গোপসাগরের পতিত হয়েছে। পদ্মার উপনদীগুলোর মধ্যে মহানন্দা ও পুনর্ভা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মার শাখা নদীগুলোর মধ্যে ভৈরব, মাথাভাঙা, কুমার, গড়াই, আড়িয়াল খাঁ ও প্রশাখার মধ্যেই মধুমতি, পশুর, কপোতাক্ষ বিশেষভাবে উল্লেখযোগ্য। রাজশাহীর ইতিহাস ও ঐতিহ্যের দ্বার উন্মুক্ত করলে পদ্মার অবদানের স্পষ্ট ছবি ফুটে ওঠে। প্রাচীনকালে পদ্মা পাড়ের পলব ভূমিতে চাষাবাদ আর যোগাযোগের সুবিধার্থেই হয়তো রাজশাহী শহরে ভৌগোলিক অবস্থানে জনপদের সৃষ্টি হয়েছিল। কথিত আছে রাজশাহীর পুণ্যভূমিতে পদ্মার কোলে শায়িত হযরত শাহ মখদুম রূপস কুম্ভীর অর্থাৎ কুমির বহনে মহাকাল গড়ে নাপিত দম্পতির নিকট এসেছিলেন পদ্মা দিয়েই। সেকালে রাজশাহী থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যোগাযোগের শ্রেষ্ঠ পথ ছিল পদ্মা। মূল পদ্মা ও তার শাখা উপশাখা দিয়েই রাজশাহীর যোগাযোগ ছিল এবং আছে পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, যশোর, খুলনা, বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে। সুদূর ইউরোপ থেকে ওলন্দাজরা এই পদ্মার গায়ে ভর দিয়ে এই অঞ্চলে এসে রেশম ব্যবসা শুরু করেছিল। তা থেকেই রাজশাহী নগরীর সূচনা। তখন থেকেই রাজশাহী বাংলার উত্তরাঞ্চলের অন্যতম ব্যবসা কেন্দ্র ও নদীবন্দরের খ্যাতি লাভ করে। দেশ বিদেশের ছোট বড় জাহাজ, নৌকা নোঙ্গর করে বিভিন্ন মালামাল খালাস ও ভর্তি হতো রাজশাহীর পদ্মার তীরে। বর্তমান তালাইমারি ও কুমারপাড়া ছিল জাহাজ ও স্টিমার ঘাঁটি। সেকালে যোগাযোগের প্রধান মাধ্যম ছিল পানিপথ। যোগাযোগের সুবিধার্থে ব্রিটিশ শাসক পদ্মার তীর রাজশাহীতেই প্রশাসনিক অফিস, আদালত ও বাণিজ্য ঘাঁটি স্থাপন করেছিল। তাই রাজশাহী নগরীর সৃষ্টির পিছনে পদ্মার অবদান অনস্বীকার্য। দেশ ও স্বাধীন পরও রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভুবন বিখ্যাত আম, সকল প্রকার পণ্য ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যেত পদ্মার বুক দিয়েই। বড় বড় ছইতলা নৌকা স্রোতের অনুকূলে পাল ঘাটিয়ে মাঝি মাল্লারা ঢেউয়ের তালে তালে ভাটিয়ালি গান গেয়ে নৌকা বাইত। রাজশাহী শহরতলি বস্রী গ্রামে ছেলেমেয়েরা
এককালে পদ্মার তীরে মাঝি ও মাল্লাদের আনন্দের সাথে নিজেরাও গাইত। ঢাক্কা ঢোলের লা, করলে করলে যা, করলে আছে লাল ছেলে, তুললে নিয়ে যা। বাণিজ্য ছাড়াও অন্যভাবে আর্থিক সাহায্য করত পদ্মা। পদ্মা এক সময় পাঙাশ, বাঘার, বোয়াল, ইলিশ প্রভৃতি মাছ পাওয়া যেত। নদীতে ঘোলা জল পড়লেই পদ্মা ইলিশ ধরার ধুম পড়ে যেত। জেলেরা সাধারণত ডিঙি নৌকাকে বহন করেই বেড়াজাল দিয়ে নদীতে মাছ ধরত। আর ইলিশ ধরার জন্য ব্যবহৃত হতো নদীর ধারে জোরালো স্রোতের জায়গায় লম্বা বাঁশে বাঁধা খোপার মতো জাল। এটা বাঁশজাল নামেই পরিচিত। মাছ ধরাকে কেন্দ্র করেই রাজশাহী মহানগরীর পদ্মার পার ঘেঁষে গড়ে উঠেছিল বিরাট জেলেপাড়া। মধ্য মহানগরীর এক জায়গায় অনেক জেলে বাস করত, এর নাম মালোপাড়া। এখন আমি আছি পদ্মা নদীর মাঝখানে। আমার সামনে মুর্শিদাবাদ আর আমার পিছনে রাজশাহী। কোর্ট অঞ্চলে গুরি, আঞ্চলিক নাম গৌরী নামে জেলে গোষ্ঠী বাস করতেন। 1947 সালে দেশ বিভাগের পর গুরিরা ভারত চলে গেলেও এখন মহল্লাটি গুরিপাড়া নামে পরিচিত। পদ্মায় পূর্বের মতো মৎস্য সম্পদ আহরণ না হলেও এখনও নগরীর বুলনপুর, শ্রীরামপুর প্রভৃতি এলাকায় অনেক জেলে বাস করেন এবং নদীর ছোট বড় মাছ ধরে নগরবাসীকে টাটকা মাছ যোগান দিয়ে জীবিকা নির্বাহ করেন। কৃষিকর্মেও পদ্মার উভয় পারের অবদান অতুলনীয়। পদ্মার চরে নগরীর অনেকের কৃষিজমি আছে। প্রতি বছর ধান, কলাই, বুট, মসুর প্রভৃতি ফসল ফলিয়ে সেখান থেকে তারা রুজি সংগ্রহ করেন। সেসব ফসল কাটা, মারা ও ওপার থেকে এপারে নিয়ে আনার জন্য নৌকা ব্যবহার করে অনেক মুটে মজুর তাদের জীবিকা নির্বাহ করে। এছাড়া পদ্মার বড় অবদান হলো খরা মৌসুমে নগরীর পার্শ্ববর্তী ও বরেন্দ্র অঞ্চলের ফসলি জমি শুকিয়ে গেলে আবাদের ব্যবস্থায় এর পারিনো ব্যবহার। পদ্মার পানি সম্পদকে উপযুক্ত ব্যবহারের জন্য পাক আমলে পানি উন্নয়ন বোর্ড পদ্মার সাথে অনেক খাল খনন করে আবাদি জমির সঙ্গে সেচ ও নিষ্কাশনের ব্যবস্থা করেছিল। পদ্মা নদীর ইতিহাস বলতে বলতে আমরা চলে আসলাম মিডল চরে। দাদু, ওই গ্রামের পরে কি ইন্ডিয়া নাকি? ওইটাই বর্ডার। হ্যাঁ, দাদু ওই পার তো মুর্শিদাবাদ না? মুর্শিদাবাদ। ইন্ডিয়ার একেবারে কাছাকাছি চলে আসছি আমরা। এখান থেকে মানে পানি ওঠে এখানে? পানি ছিল, এখন কমে গেছে পানি। ও, আপনার বাসা তো এখানে না? হ্যাঁ। আপনি এই খেয়া পার করছেন কয় বছর তাও? তো 25 বছর। 25 বছর, তাও অনেক বছর। আর ওটা তো মুর্শিদাবাদ না? মুর্শিদাবাদ। এখানে কাঁটাতারের বেড়া তো মানে ওই যে ওই দেখা যাচ্ছে না? কুয়াশার জন্য একটু আবসা আবসা দেখা যাচ্ছে। আমি এখন আছি মিডল চরে। ওই পাশে ইন্ডিয়া আর আমার ওই পাশে হচ্ছে রাজশাহী। আমার শহর সেই রাজশাহী। আমরা এখন ফুল নদীর গভীরে আছি। এখানে পানি শুকায় গেছে, তার জন্য এই বালু।
এই যে বালুগুলা। তারপর আর কিছুক্ষণ এখানে থেকে আমরা রওনা দিলাম। ওই রাজশাহী ওই পার থেকে এই পারে অনেক মানুষ আসে এখানে। এখানে আমি জুম করে দেখাই তো আপনাদেরকে, দেখতে পাচ্ছেন অনেক পর্যটকও আসে এখানে, ঘুরতে আসে এখানে। এখন আমরা আবার ব্যাক দেব, আমরা ফিরে যাব আমার সেই প্রাণের শহরে রাজশাহীতে। এতক্ষণ তো শুনলাম পদ্মা নদীর ইতিহাস। পদ্মা নদীর ইতিহাসের আড়ালেও রয়েছে নিরীহ হাজারো মানুষের জীবনের কষ্টের কাহিনী। পদ্মার তীরে তাদের জীবন, পদ্মার তীরে মানুষের জীবনের করুণ কাহিনীটা কি, এটা আমরা কেউ ভাবি না। পদ্মা নদীর তীরে বসবাসরত হাজারো পরিবার প্রতিদিন নদী ভাঙনের শিকার হচ্ছে। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের জীবনযাপন, ঘরবাড়ি এবং স্বপ্নগুলো একের পর এক ধ্বংস হচ্ছে। নদীর তীরে মানুষের জীবন সংগ্রাম শহরের উন্নত স্থাপনার বিপরীতে এক নির্মম চিত্র। বন্যার সময় যখন পানি উপচে পড়ে তাদের ফসল তলিয়ে যায়, বহু পরিবার তাদের জীবিকা হারায়, আর সাহায্যের জন্য চোখ মিলেও কাউকে বলতে পারে না। শহরের মানুষজনের মতো আরামদায়ক জীবনযাপন তাদের জন্য দূরবীন থেকে দেখা একটি স্বপ্ন। পদ্মার পাড়ে থাকা মানুষের জীবন যেন অন্ধকারের ভেতর দিয়ে কেটে যাচ্ছে। ঘরের বাতির জন্য কোনো ব্যবস্থা নেই, সংকটের চরমে তারা। এই অঞ্চলের মানুষের কষ্টের সীমা নেই, তাদের জীবনযাপন নিয়ে আলোচনা করার মতো কেউ নেই এবং সহানুভূতির অভাবে তাদের সংকটের দিকে নজর দেওয়ার সুযোগও নেই। যদিও তাদের স্বাভাবিক জীবনযাপনের অধিকার রয়েছে, তারা সেই অধিকার থেকে বঞ্চিত। নদী ভাঙনের ফলে এই পরিবারগুলোর জীবনের গভীর প্রভাব পড়েছে। তাদের যন্ত্রণা কাহিনী শোনার কেউ নেই। একবার যদি কেউ তাদের পরিস্থিতি দেখার জন্য যায়, তাহলে বুঝতে পারবে কিভাবে তাদের জীবনযাপন চলছে। চরাঞ্চলে মানুষ কৃষির উপর নির্ভরশীল। যখন ফসল তোলার সময় আসে, তখন পশু ও কৃষি সামগ্রী নিয়ে তাদের দুশ্চিন্তা বাড়ে। কিন্তু যে কোনো মুহূর্তে যদি বন্যা বা নদীর ভাঙন ঘটে, তখন তাদের সবকিছু এক ঝটকায় চলে যায়। সেই মুহূর্তে তারা মাথা নিচু করে অসহায়ভাবে নিজেদের ভাগ্যের দিকে তাকায়। নদী ভাঙন যখন তাদের বাড়ির উঠোনে এসে দাঁড়ায়, তখন দেখা ছাড়া কিছুই করার থাকে না। ঘরবাড়ি, জমি, ফসল সব কিছু চলে যায়। অনেক সময় তাদেরকে চলে যেতে হয় অন্যত্র এবং নতুন জায়গায়।